ডেনমার্কের শীতলতা আরো গভীর ক্ষত আঁকছে একটি হৃদয়। চারপাশে হারানোর ভয় আঁকড়ে ধরেছে, কোথাও শান্তি নেই। ইয়োনোর জ্ঞান ফিরেছে, তবে সে নিথর ভাবে পড়ে আছে। তার চোখ দুটো নিষ্প্রাণ। মন ইয়োনোর পায়ের কাছে পড়ে আছে। সুগা জিমিনকে বুকে নিয়ে অসহায়ের মতো পড়ে আছে। কারো গায়ে বিন্দু পরিমাণ শক্তি নেই, সেন্স নেই। বেডে রক্তাক্ত দেহ ও মন নিয়ে পড়ে আছে নারীটি। ডাক্তার এসে তাদেরকে লাশ নেওয়ার ব্যবস্থা করতে বলে। এদিকে আবারও একই কথা শুনে ইয়োনো বেড থেকে নেমে পড়ে। ক্যানোলাটি একটানে খুলে ফেলে, যার দরুন রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে আসে। সকলে আবারও ভয় পায়। ডাক্তার ইয়োনোকে আসতে দেখে অর্ধ কথা বলেই সে দৌড়ে পালায়। এইদিকে ইয়োনো দৌড়ে থিয়েটারে ঢুকতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। ইয়োনো রাগে পাশে থাকা ডাক্তারকে দেয়ালের সাথে মাথা বাড়ি দিতে ডাক্তারটি তাল সামলাতে না পেরে শরীর ছেড়ে দেয়। এই ফাঁকে ইয়োনো ভেতরে প্রবেশ করে। ঘরটি হিমশীতল, আলোটা এতই মৃদু যেন মৃতদেহগুলো আলোয় আসতে লজ্জা পায়। ইয়োনো ধীরে ধীরে এগিয়ে যায়, তার পা কাঁপছে, বুকের ভেতরে যেন ভূমিকম্প হচ্ছে। ইয়োনো ভালো করে তাকাতে লক্ষ্য করে এটা কোনো অপারেশনের থিয়েটার নয়, এটা আসলে একটা মর্গ। তার সামনে বিভস্ত একটি মুখ, রক্তগুলো জমাট বেঁধে চেহারায় আকৃতি ধারণ করার ক্ষমতা নেই। গালে কাটা দাগ, যা অপারেশন করে দেওয়া। ঘাড়েও সেলাই করা, পুরো মুখ জুড়ে সেলাই করা। ইয়োনো লক্ষ্য করে জাঙ্কুকের গলায় সেই চেনটি, যা টেকুক নামে খোদাই করা। এমন দৃশ্যের মধ্যে সকলে প্রবেশ করে। সুগা, জিমিন, মুন ও দুটি ওয়ার্ড বয় ডাক্তার। ইয়োনো লাস্টের দিকে এগিয়ে গেলে ডাক্তার না করে, এতে সে শুনে না। আরো কাছে গিয়ে শরীরে হাত দিতে সে কেঁপে ওঠে। বরফের ন্যায় দেহটি ঠান্ডা, রক্ত চলাচল করে না, কোনো রূপ শব্দ নেই। ইয়োনো নিজের মুখটি এগিয়ে নিয়ে যায়। তার এই দৃশ্য সকলে দেখছে হতবাকের ন্যায়। ইয়োনো বেশ কিছু সময় এভাবেই থাকে। ধীর পায়ে ডাক্তারের কাছে এসে ভাঙা সুরে বলে, লাশ দেশে নেওয়ার জন্য যা যা করা লাগে তাই করুন। সবাই কাঁদছে, তবে বিষয়টা নিয়ে ইয়োনোকে প্রশ্ন করলো সে উত্তর দেয় না। ওভাবেই হেঁটে সোজা রিসেপশনে চলে যায়। কাউকে কিছু না বলে টেলিফোনটি হাতে নিয়ে কোনো একটা নাম্বার ডায়াল করে। বাড়ির কর্তারা মিটিং শেষ করে বাড়িতে এসে ক্লান্ত শরীরটি নিয়ে সোফায় গায়ে নিয়ে দেয়। বাড়ির গিন্নিরা নিজ নিজ স্বামীদের জন্য শরবত নিয়ে দেয়। বোন, তোমার বুবু কোথায়? বুবু অসুস্থ, হয়তো ঘুমিয়ে গিয়েছে। আয়ুর কথা শেষ হতেই জিন এগিয়ে আসে, উত্তেজিত কণ্ঠে বলে, আমার জাঙ্কু কার থেকে একটু কল দাও তো, ছেলেমেয়েগুলো কোথায়? আমার অশান্তি লাগছে। আরেম নিজের স্ত্রীর ব্যাকুলতা দেখে দ্রুত পকেট থেকে ফোন বের করে ফোন দিবে, এমন সময় তার ফোনটি নিঃশব্দে বেজে ওঠে। আরেম ভালো করে লক্ষ্য করতেই দেখতে পায় বিদেশি নম্বর। আরেম খুশি হয়ে দ্রুত কল রিসিভ করে। হ্যালো, কে জাঙ্কু? অপর পাশে সম্পূর্ণ নিশ্চুপ। আরেম অবাক হয়, তার ছেলে যদি কলই দেয় তাহলে চুপ কেন থাকবে? এদিকে জাঙ্কুকের নাম শুনে জিন একটানে ফোনটি নিজের হাতে নিয়ে বলতে শুরু করে, হ্যালো জাঙ্কুক বাবা, তুই কথা বলিস না কেন বাবা? জন্য চুপ করে আছে, কান্নাগুলো গলা আটকে আছে। সে কি করে একটা মাকে এমন একটা কথা জানাবে? ইউনো অতি কষ্টে বলে, হ্যালো, কে? ইউনো বাবা, তুই কেমন আছিস? তোরা, তোর ভাই কই বাবা? মা, আমরা আসছি, সব গুছিয়ে রাখো। জিন খুশিতে গদগদ করে ওঠে। সে কিছু বলার আগেই ইউনো কল কেটে দেয়। জিনের অসুস্থতা কেটে গেল এক মুহূর্তে। সে উঠে সবাইকে জানায় তার ছেলের বউ আর ছেলে বাসায় ফিরে আসছে। আরেম ছেলের আসার কথা শুনে ব্রু কুচকে তাকায়। এত তাড়াতাড়ি তো আসার কথা না তার। পরক্ষণে ছেলের পাগলামোর কথা ভেবে তাই আর কিছু বলে না। সে হাসি মুখেই রুমে চলে যায়। বাড়ির গিন্নিরা সন্তানদের ফিরে আসার কথা শুনে এলাহি আয়োজন শুরু করে দেয়। অন্ধকার জঙ্গলে হেঁটে চলেছে এক যুবক, পায়ে কালো বুট, যার হাঁটার গতিতে গাছের পাতাগুলো পিষে মিশে যাচ্ছে। বাতাসগুলো যেন ভয়ঙ্কর ভাবে নিজের উপস্থাপন আনার প্রয়াস চালাচ্ছে। যুবকটির সম্পূর্ণ শরীরে কালো পোশাকে মোড়ানো, চোখ দুটো ছাড়া কিছুই দেখা যায় না। ধীরে ধীরে জঙ্গলের এক পাশে শেষ সীমান্তে চলে আসে। এসে দাঁড়াতেই লাশ হাতে নিয়ে থাকা ছেলেগুলো মাথা নুয়ে নেয়। এটাকে কানাডায় নিয়ে যা, আমি মিস লিসাকে জানিয়ে রেখেছি। ছেলেগুলো সম্মতি পেতে তাদের গাড়িতে উঠে বসে। আগেই এয়ারপোর্ট যেতে হবে, যুবকটি আগেই সব ব্যবস্থা করে রেখেছে, নিজের ক্ষমতা জাহির করে। ছেলেগুলো চলে গেলে যুবকটি প্রাণ ভরে শ্বাস নেয়। ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে মুখে লেগে আছে ভয়ঙ্কর পৈশাচিক হাসি। সময় নিজ গতিধারা ধরে বয়ে চলে, কারো জন্য থেমে থাকে না। নিকট কালো রাত্রির মধ্যে কেটে গিয়েছে পুরো একটা দিন। সময় বুঝি নিজের ঘড়ির কাঁটাকেও থামিয়ে দিয়েছে, মানুষগুলোর জীবনের ন্যায়। অ্যাম্বুলেন্সের শব্দে জানান দিচ্ছে নিজের অশুভ বার্তা, যেন কিছু হারিয়ে গিয়েছে দুনিয়া থেকে বা কারো বুক থেকে অতি কাছের প্রাণ। অ্যাম্বুলেন্সের শব্দটি এবার জীবন ভিলার সন্নিকটে বাড়ি খাচ্ছে। নিস্তব্ধ বাড়িটি যেন কাঁপছে সেই বাড়ির মানুষগুলোর অন্তরের মতো।
জিন মাত্র কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসে। এর মধ্যে কানের কাছে অ্যাম্বুলেন্সের শব্দ আসতেই বুকটা ধক করে ওঠে। সে দ্রুত দরজার সামনে চলে যায়। সদর দরজা হতে চোখ পড়ে জীবন ভিলা দিয়ে ঢুকতে থাকা অ্যাম্বুলেন্সটির দিকে। তাদের বাড়িতেই ঢুকছে। গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে পাশে। অ্যাম্বুলেন্সটি এবার জীবন ভিলার গার্ডেনের কাছে এসে দাঁড়ায়। কিছু সময়ের মধ্যে গাড়ির ডোর খুলে বের হয়ে আসে ইউনো। জিন এমন দৃশ্য দেখে হাত পা অবশ হয়ে আসে। অজানা আতঙ্কে তার বুক চিরে কান্না আসছে। তার তাকিয়ে থাকার মধ্যে ড্রাইভার ও দুটো গার্ড মিলে একটা লাশ বের করে জীবন ভিলার মাঝখানে রাখে। চারপাশে কৃত্রিম আলোতে জ্বলজ্বল করছে সাদা কাপড়ে মোড়ানো লাশটি। বাহিরে চাপা বাতাসে উড়ে যায় মুখের উপরে খানিক কাপড়টি। দৃশ্যমান হয় বিচ্ছিন্ন ভয়ঙ্কর এক থমকে দাঁড়িয়ে থাকা নারীটি গণবিদারী চিৎকার নিয়ে মুহূর্তেই লুটিয়ে পড়ে সদর দরজার পানে। এমন ভয়ঙ্কর চিৎকারের শব্দে জীবন ভিলার প্রত্যেকেই কেঁপে ওঠে। ইউনো পিছনে ফিরে চমকে ওঠে। বাড়িতে সকলে দৌড়ে বাহিরে আসতে সব এলোমেলো হয়ে যায়। আর নিজের স্ত্রীর দিকে তাকায়। এভাবে লুটিয়ে পড়তে দেখে দ্রুত বুকের মধ্যে আঁকড়ে ধরে। এইদিকে হতভম্ব হয়ে সামনে থাকা বিভৎস লাশটির দিকে তাকিয়ে আছে। তারও কিছু বোধগম্য হচ্ছে না। এর মধ্যে জীবন ভিলাতে গাড়ি ঢুকে আরো একটা। সকলে তাকাতেই দেখতে পায় সুগা বের হয়ে আসে। পেছনের ডোর খুলতে নেতিয়ে পড়া জ্ঞান ছাড়া থেকে কোলে তুলে নেয়। এদিকে আয়ু নিজের মেয়েকে এভাবে দেখে দৌড়ে চলে যায়। সুগা কাউকে কিছু বলে না। তেকে নিয়ে সোজা ভেতরে অক্সিজেন দিয়ে দেয়। আগে থেকেই তারা নিজেদের সাথে নার্স নিয়ে আসে। যে হোক ইউনোর কাছে এগিয়ে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখগুলো বদ্ধ লাল। যে হোক কাপা কাপা স্বরে প্রশ্ন ছুড়ে, এটা কে? আমার তে আর তোদের এই হাল? আর জাঙ্কুক কই? তাই জানো চুপ কেন? তোর ভাই কই? জাঙ্কুক আর নেই। জিনের চিৎকারে গার্ডেনের প্রতিটি ফুল যেন কাঁপছে। আয়ু নিঃশব্দ হয়ে পড়ে আছে। অসহায় সেই চাহ। বাড়ির গার্ডগুলো কোনো নিয়ম হয়তো আর মানলো না। চিৎকার দিয়ে কাঁদছে। প্রতিটি ব্যক্তি কাঁদছে, যেন হৃদয় চিরে যাচ্ছে। এক হতভাগা মায়ের কান্না আকাশও কাঁপছে। ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। কৃত্রিম আলোগুলো আজ আর জীবন বিলাতে অভিজাত্য তুলে ধরতে পারেনি। জিন লাশটির কাছে হুমড়ি খেয়ে পড়লে ইউনো দ্রুত সরিয়ে নেয়। আয়ু হাত পা ছড়িয়ে ছিটিয়ে বাচ্চাদের ন্যায় কাঁদছে। ইউনো কাপা কাপা হাতে মাকে জড়িয়ে ধরে। নিজের চোখের পানি আর আটকাতে পারে না। সে জানে এই কান্নার কোনো সান্ত্বনা নেই। আয়ন ছেলের লাশের পাশে বসে পড়ে নিঃশব্দে। চোখের কোণে অঝরে অশ্রু বয়ে চলছে। সবার কান্নার মধ্যে ইউনো উঠে দাঁড়ায়। গার্ডদেরকে ইশারা করে বলে দাফনের ব্যবস্থা করতে। যে হোক পাশেই দাঁড়িয়েছিল। ইউনো কিছু একটা বলতেই সে তার বড় ভাইকে সামলানোর চেষ্টা করে। ইউনো বাড়ির গিন্নিদের দ্রুত বাড়ির ভেতরে পাঠিয়ে দেয়। যে হোক দাফনের ব্যবস্থা শুনে অবাক হয়। তুমি এত উতলা হচ্ছ কেন? কাউকে এই বিষয়ে জানাবেন না। আর যা করছি ভালোর জন্যই করছি। দ্রুত ব্যবস্থা করুন। ইউনো লাশটি গার্ডদের মাধ্যমে জীবন ভিলার নিজস্ব কবরস্থানে নিয়ে যায়। আয়ন কোনো রকম নিজের অচল দেহটি নিয়ে ছেলের খাটিয়া কাঁধে নিতে নিলে ইউনো আটকে দেয়। গার্ডরা লাশটি নিয়ে সোজা কবরস্থানে রাখে। ধীরে ধীরে মাটি খোঁড়া হয়। অসহায় মানুষগুলো কলিজা হাতে নিয়ে এই দৃশ্য দেখছে। ইউনো কিছুটা দূরে দাঁড়িয়ে। চোখগুলো লাল, কিন্তু কান্না নেই, যেন চোখের জল ফুরিয়ে গেছে। কবর প্রস্তুত হলে গার্ডরা নিথর জাঙ্কুককে সাদা কাফনে মুড়িয়ে নামিয়ে আনে। ধীরে ধীরে এক অনন্ত যাত্রার উদ্দেশ্যে। জীবন ভিলার ড্রয়িং রুমে নিথর দেহটি পড়ে আছে। ধীরে ধীরে কন্ডিশন আরো খারাপ হচ্ছে। অক্সিজেন দেওয়া থাকলেও শ্বাসের কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সময় কারো অধীনস্থ থাকে না। নিজ গদিতে কেটে গিয়েছে 2 মাস। সেদিনের পরে কেটে গিয়েছে 2টি মাস। পাল্টে গিয়েছে প্রতিটি জীবন। স্ত্রী, বাবা, মা সবকিছুই থমকে গিয়েছে একজনের অনুপস্থিতিতে। আজ বাহিরের আবহাওয়াটি বড্ড মেঘলা। চারপাশে বড্ড বাতাস। সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। নিষ্প্রাণ চোখ দুটো বাহিরের সেই তাণ্ডব দৃশ্য অতি মনোযোগ দিয়ে দেখছে। শুষ্ক ওষ্ঠজোড়া কিঞ্চিত ফাঁক হয়ে হৃদয় বিদারক এক আর্তনাদ বের হয়ে আসে। এ কেমন দূরত্ব দিলেন জিয়াং জাঙ্কুক আমাকে, মাটির গভীরে না নিয়ে। আজ 2 মাস হতে চলল। তার জাঙ্কুক সাহেবের সংস্পর্শ সে পায় না। কেউ আর ভালোবাসি বউ বলে তার মাথা খারাপ করে না। তাকে আদুরি ভাবে কেউ ভালোবাসে না। তে নিজের পেটের উপরে হাত রেখে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। স্বামী জান, তোমার লিলিপুর দুনিয়াতে এসেছে দেখেছো? তোমাকে ছাড়া সে আর তার মা ভালো নেই। স্বামী জান, ফিরে আসো। আমি জানি আমাকে রেখে কোথাও যাওনি তুমি, সবই মিথ্যা। আমি তে জীবন জাঙ্কুক ছাড়া অসহায়, বড্ড বেশি অসহায়। তের কান্নার বেগ বেড়েছে। এর মধ্যে খট করে শব্দ হয়। তে তাকায় না। সে জানে কে এসেছে। ইউনো ধীর পায়ে বোনের কাছে এসে বসে। সবকিছু পাল্টে গিয়েছে। জীবন ভিলার প্রাণগুলো হাসতে ভুলে গিয়েছে। ইউনো তের মাথায় হাত রেখে আদুরে সরে বলে, তোমার চোখের পানি ভাইকে বড্ড পেড়া দেয়। আর পুরাইস না। জ্বলে গেলে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেলে আর পাবি কই? ভাই, তোমার ভাইকে এনে নাও না। আমি মরে যাব। আমি নিঃশ্বাস নিতে পারছি না।
সবাই বলে মানুষ ছাড়া মানুষ মরে না ভাই, মরে মানুষ ছাড়া মানুষ মরে ভাই। মন, ওকে বোঝাও, ও এখন একা না, অন্তত বাচ্চাটার কথা ভেবে নিজেকে ঠিক রাখো, জাঙ্কুকের ওয়াদা রক্ষার্থে রাখো। বোন আমার, এমন করলে সন্তানের জন্য ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি করছে, তুই একটু বোঝ বোন। বোন আপু, আমার জাঙ্কুককে বেরিয়ে দাও, আমি ভালো হয়ে যাবো, প্রমিস। আমি তো এমনিও বাঁচবো না, এত ভালো থেকে কি কাজ বলো? বাজে কথা একটা মুখ দিয়ে বের করে তোকে থাবড়াবো বেয়াদব। তোমার ভাই আমাকে বলতে জানো, এইতে থাবড়ে তোর গাল ফাটাবো। এই বলেতে আবারও কেঁদে ওঠে। ইউনা সহ্য করতে পারে না, সে দ্রুত উঠে বের হয়ে আসে। মন থেকে বুকে নিয়ে বোঝানোর চেষ্টা করছে। কানাডার অটোয়া শহরের কেন্দ্রস্থলে বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে এক গর্বিত ডুপ্লেক্স হাউস, কিন্তু তার অভ্যন্তরে লুকিয়ে আছে নরকের এক গহ্বর। এটাই ছিল শহরের একমাত্র সিরিয়াল কিলার জায় পার্কের পাপের রাজ্য। কিছুদিন আগে সে জেল হতে মুক্তি পেয়েছে বাপদাদার রাজনৈতিক ক্ষমতা আর অঢেল প্রসারের জোরে। ডুপ্লেক্স বাড়িটির বাহিরে থেকে যতটা ঝকঝকে ও আকর্ষণীয়, ভেতরে ততটাই ভয়াবহ। প্রতিটি দেওয়ালে গেঁথে গেছে এক আর্তনাদের ছায়া, রক্তের দাগ মুছে ফেললেও গন্ধ এখনো থেকে আছে। সেখানেই প্রতিদিন রঞ্চিত হয় নতুন এক ভয়াবহ অধ্যায়। বাড়ির নিচতলায় গভীরে একটি সাউন্ড প্রুফ রুম প্রচলিত, চোখে ধরা না পড়া গেল এক গোপন ঘর। বিশাল সেই রুম জুড়ে সাজানো রয়েছে নানান ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি। রুমের কেন্দ্রস্থলে শুয়ে আছে বলিষ্ঠ এক পুরুষ দেহ, তার গোটা শরীর জুড়ে মোটা মোটা ব্যান্ডেজ, শরীরে সংযুক্ত মনিটর, স্যালাইন, রক্ত চলাচলের ডিভাইস ও বিভিন্ন লাইফ সাপোর্ট সিস্টেম। পুরুষটির অবয়বটি সেই দেহটির পাশে এসে শান্ত চোখে তাকায়, বেশ মনোযোগ দিয়ে গতিবিধি বোঝার প্রয়াস চালাচ্ছে। কিছুই বুঝতে না পেরে সামনে থাকা নারীটির উদ্দেশ্য বলে, মিস লিসা, পেশেন্টের উন্নতি কতটুকু? ইমপ্রুভমেন্ট তো দেখছি না আমি, আপনি কি নিজ দায়িত্বে অটল নন? ডাক্তারটি নিজের অ্যাপ্রনটি খুলে পাশের কেদারায় রাখে, মোটা ফ্রেমের চশমাটি নেড়ে চোখে সেট করে গম্ভীর সুরে বলে, রোগীর বেঁচে থাকাটা আমি মনে করি উপরওয়ালার এক আশীর্বাদ স্বরূপ। এখানে ইমপ্রুভমেন্ট এত দ্রুত আশা করা মানেই বোকামি। রাখো তোমার কথা, এমনিও বাঁচবে না, শুধু রক্ত লাগবে বলে তাকে এত কাঠখড় পেরিয়ে সুস্থ করেছি। ও থাকলে আমার পাখিকে আমি পাবো না, তাই ওকে মরতেই হবে। লিসা কিছু বলে না। জয় পার্ক রাগে হনহন করতে করতে চলে যায়। সে যেতেই লিসা স্তব্ধ শ্বাস ফেলে। এত মোহনীয় একটা মানুষকে কি করে খুন করবে? সে তো এই পুরুষের অবয়বেও শান্তি পায়, অজানা কারণে, তাই তো দিন রাত খেটে সুস্থ করার চেষ্টা করছে। লিসা অসুস্থ মানুষটিকে স্যালাইনের ক্যানোলায় ভালো করে দিয়ে মুখের দিকে তাকায়। জানা নেই নিষিদ্ধ কিনা আপনি, তবে এই দেহে প্রাণ থাকতে ক্ষতি হতে দেব না। লিসা অন্য পাশে যেতে নিলে হঠাৎ থমকে যায়। সে কি ঠিক দেখছে? পা নড়ছে। নিষিদ্ধ পরিবেশ থমকে আছে। এক নারীর আখিদা ছলছল করে সামনে থাকা বলিষ্ঠ পুরুষটির পানে তাকিয়ে আছে। অজানা সুপ্ত অনুভূতিগুলো বেশ স্ট্রং ভাবে নাড়িয়ে তুলেছে নারীটির অন্তর। সে কিছুটা সামনে এগিয়ে ভালো করে তাকায়। হ্যাঁ, সে ঠিক দেখছে, পা নড়ছে, এবার হাতও নড়ছে। লিসা দ্রুত গিয়ে ডোর লক করে দেয়। সে আবারও পাশে এসে দেখছে, অতি মনোযোগ দিয়ে দেখছে রেসপন্স গুলো। এবার পুরুষটি ধীরে ধীরে আঁখি পল্লব মেলে ধরনের বুকে নিজের দৃষ্টি ফেলে প্রায় 2.5 মাস পরে। লিসা এবার খুশিতে কান্না করে দেয়। অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে খুশি কান্নায় তার। বলিষ্ঠ পুরুষটি নিজের দৃষ্টি হাওয়া থেকে ঘুরিয়ে পাশে থাকা যুবতীর দিকে ফেলে। অসুস্থ পুরুষটির ঠোঁট কিঞ্চিত ফাঁক করে সর্বপ্রথম একটি নাম শোনা যায়, তে। সেই পুরুষটিকে এক হায়নার খাদ্য হিসেবে চেনে আর নিজের মনের অজান্তে সুপ্ত বাসনা। সে দ্রুত মাথা নিচু করে শোনার চেষ্টা করে। সরুন, কাছে আসছেন কেন? ব্যক্তিটি এবার আকুতির স্বরে বলে, ম্যাম, আমার স্ত্রীকে একটু এনে দিবেন? স্ত্রী বাক্যটি শুনে লিজা থমকে যায়। তাহলে এক মৃত্যু পথযাত্রীর জন্য সুপ্ত বাসনাকে প্রশ্রয় দিয়ে কি ভুল করলো সে? লিজা বিষের মতো নিজের কষ্টগুলো গিলে ফেলে, নিজেকে সংযত করে পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করে। সে কিছু বৈজ্ঞানিক মেশিন নিয়ে ইমপ্রুভমেন্ট দেখার জন্য কাছে আসলে জাঙ্কুক সরে যায়। বিরক্ত নিয়ে বলে, এই আমাকে ছুবেন না তো, আমার বউ কই? এসব কি বছর দিয়ে রেখেছেন? স্যার প্লিজ থামুন, আপনি আমাকে ফ্রেন্ড হিসেবে ধরতে দেন, আপনাকে না হয় মেরে ফেলবে। লিজার কথা শেষ হতে জাঙ্কুকের অস্থির হাত ছোড়া থেমে যায়। হা করে তাকিয়ে আছে সে, নিজের অবস্থান কোথায় তা জানার নেই। আমাকে কে মারবে? আমি কোথায় আছি? আমার বউ দেখেছেন? আপনাকে অনেক কিছু জানানোর আছে, আর আমারও জানার আছে। আপনার এখন কোনো কিছুই ঠিক হয়নি, তাই দয়া করে চুপ থাকুন, আগে ট্রিটমেন্ট করতে দেন। নিজের বউয়ের জন্য হলো। লাস্টের কথাটুকু বলতে গিয়ে তার গলা কেঁপে ওঠে। তবে জাঙ্কুক দমে যায়। সে নিজের বউয়ের জন্য হলেও সুস্থ হবে। সে বাচ্চাদের মতো আবার নিজের জায়গায় শুয়ে পড়লে লিজা তার ট্রিটমেন্ট শুরু করে দেয়।
অন্ধকারে বোধ হয়ে আছে বিশাল বহুল রুমটি। ইউনো ডাক্তার নিয়ে প্রবেশ করতেই দেখতে পায় পুরো রুম জুড়ে নীরবতা, কোনো শব্দ নেই, এমনকি কারো নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না। ইউনো দ্রুত গিয়ে সুইচ বোর্ডে চাপ দিতে পুরো ঘর আলোকিত হয়। আলো হতেই সে পিছু ফিরে থমকে যায়, হাত পা দুটো অবশ হয়ে আসে। সামনেতে ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে আছে, নাক মুখ হতে রক্ত ভেসে যাচ্ছে। ডাক্তার ইউনোকে উপেক্ষা করে দ্রুত তের কাছে এসে দাঁড়ায়, নাকের কাছে হাত রেখে বুঝি শ্বাসের গতি খুব ক্ষীণ, এমনকি পালস রেটও কম। ডাক্তার জিসু ইউনোকে থেকে বেডে নিয়ে যেতে বলে। ইউনো কোলে করে ওঠালে সে ট্রিটমেন্ট শুরু করে। বেশ কিছু সময় চেক আপ করে থেকে ঘুমের ওষুধ দিয়ে দেয় যাতে হাইপার না হয়। ইউনো পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে, সকলে টেনশন করবে বলে কাউকে ডাকেনি। কি হয়েছে ম্যাম, ওর অবস্থা এমন কেন? স্যার, তের হাই ব্লাড প্রেশার ডেভেলপ করেছে, যেটা আমরা বলি গর্ভকালীন হাইপার টেনশন। তবে এটা এখানেই থামেনি, ওর মানসিক অবস্থা ভীষণ টেনশন আছে। ওর স্ট্রেস ও শারীরিক অবস্থাকে আরো জটিল করছে। ডাক্তার, ওর বাচ্চাটাও বিপদে আছে। মা সুস্থ না হলে ওর বাচ্চা বেঁচে থাকা কঠিন। আমাদের চেষ্টা করতে হবে দুজনকেই বাঁচানোর জন্য। তে নিজেকে নিজেই শত্রু ভাবছে। জাংকুক স্যারের মৃত্যুর ভয়, নিজের অপরাধ বোধ, এই দুটো মিলিয়ে ওর মনের ভেতর ভয়ঙ্কর এক যুদ্ধ বেঁধে তুলেছে। ওর মনে হচ্ছে জাংকুক স্যারের দুর্ঘটনা, হাসপাতালের যুদ্ধ, সবকিছুর জন্যই ও দায়ী। মানে ও নিজেকে দোষী মনে করছে। হ্যাঁ, এভাবে চললে তে কি কখনো স্বাভাবিক হতে পারবে? স্যার, মানসিক রোগ যত গভীরে যায় তত কঠিন হয়ে যায়। তবে আমরা চেষ্টা না করলেও বাঁচবে না। আমাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসা ও সাইকোথেরাপি একসাথে চালাতে হবে। সবার ভালোবাসা আর বিশ্বাস ওকে ফিরিয়ে আনতে পারবে। জাংকুক স্যারের খবর জানানো দরকার, তবে সেটা সাবধানে, যাতে তে আবারও ভেঙে না পড়ে। ডাক্তারের শেষ কথাটি কানে আসতেই সে অসহায়ের মতো তাকিয়ে আছে। ইউনো তো এখনো খোঁজ পায়নি, সে কি কম চেষ্টা করছে? রাতের গভীরে নীরবতা যেন বাতাসের ধ্বনি গিলে নেয়। কবরস্থানের চারপাশে কুয়াশার মতো ছড়িয়ে আছে অজানা ভয়। ইউনো একাই এসেছে। সে কাপা হাতে লণ্ঠন জ্বালিয়ে মাটি খুঁড়তে শুরু করে। প্রতিটি খোপে যেন তার বুকের ভেতরে শ্বাসরুদ্ধ কষ্ট বেরিয়ে আসে। জাঙ্কুকের কবরটা বেছে নিয়েছে সে। কোনো শব্দ নেই, শুধু মাটি খুঁড়ে থাকা শাবলের ধাতব আওয়াজ আর ইউনোর বন্ধ নিঃশ্বাস। কখনো থমকে দাঁড়িয়ে চারপাশে অন্ধকারে তাকায়, নিশ্চিত হচ্ছে কেউ দেখছে না। কবরের মাটি সরিয়ে যখন কাফনের সাদা কাপড় দেখে, ইউনো বুঝতে পারে এটা জাঙ্কুকের দেহ নয়। একবারের জন্য বুকের মধ্যে ধক করে ওঠে। ইউনো গাড়ির ট্রাকে লাশ রেখে দ্রুত হসপিটালের পেছনের দিকে প্রবেশ করে। চারপাশ নিস্তব্ধ, যেন রাতের আধারে হাসপাতালের ল্যাবটি ঘুমিয়ে আছে। সে ডাক্তারকে আগে থেকেই কল করে সব জানিয়েছে। কিছু যেহেতু জাঙ্কুকের অতি কাছের পরিচিত ডক্টর, সে জাঙ্কুকের জন্য সব ধরনের বিপদেই ছুটে আসে। বেশ কিছু সময় পরে সে লাশটি নিয়ে পৌঁছে যায়। এত রাতে এত ঝুঁকি, তুমি নিশ্চিত? আমি জাঙ্কুকের গ্রাম চিনি, এটা জাঙ্কুক নয়। আমি ওকে খুঁজে আনতে চাই, ডিএনএ টেস্ট করা দরকার। ইউনো, কাল সকালে ফল পাবো, তারপরে সব স্পষ্ট হয়ে যাবে। একটা মানুষের জন্য আরেকটা মানুষের জীবন শেষ হয়ে যাবে না। আমি জাঙ্কুকের জন্য, তের জন্য এই সত্যটা উন্মোচন করব।